ডিউরেবিলিটি শেষ করছিলাম, কথা বলো। আচ্ছা হ্যাঁ, গ্রাফটা বাকি ছিল, সমস্যা নাই, গ্রাফটা ইজি, আমি দেখাবো। আচ্ছা আমি হচ্ছে এটা যে ইয়ে বানাইছি, মানে পিডিএফটা, ওই গ্রাফটা একটু ব্লার আসছে। তো আমি আমার ওই মেইন যে কপিটা ওইটা খুঁজে পাচ্ছি না, যার কারণে আমি নতুন করে আবার করতে পারলাম না। আমি খুঁজলাম অনেক জায়গা। এখন হচ্ছে গ্রাফটা মোটামুটি বোঝা যায়, যেমনি বোঝা যায় অমনি একটু দেখা যায়। গ্রাফ তেমন কঠিন কিছু না, এটা খুবই ইজি একটা গ্রাফ। আমি জাস্ট দাঁড়াও একটু দেখাই। দেখতে পাচ্ছ? দেখতে পেলে বলবা। দেখা যায়? ইয়েস মিস। আচ্ছা, এখানে গ্রাফটা অন্য কিছু না। এখানে আমরা যেহেতু ডিউরেবিলিটি নিয়ে কথা বলতেছি, আর ডিউরেবিলিটিতে আমাদের ভলিউম এক্সপানশন একটা বড় ইস্যু, এটার কারণে আমাদের সমস্যা হয়। তো সেই এক্সপানশনটা হয় এখানে তোমার ওই যে টেম্পারেচারের একটা ইফেক্ট আছে। তো নর্মালি আমরা যেটা জানি যে টেম্পারেচার বাড়লে আমাদের এক্সপানশন হবে, এটা আমরা জানি। যার কারণে তোমরা দেখবা, তোমরা যদি আসার পরে খেয়াল করবা, সিভিল বিল্ডিং এও দেখবা যে আমাদের আমি দুটা জায়গায় দেখছি, আরো থাকতে পারে, কিছু গ্যাপ থাকে। মানে ওটা হচ্ছে এই ধরো যে বিশেষ করে ওই টেম্পারেচার যখন বেড়ে যায়, এটা তো এক্সপানশন হবে। তো যেটুকু এক্সপানশন হবে সেটুকু আমার প্রভিশন রাখতে হবে, তাকে এক্সপান্ড করার জায়গা দিতে হবে। আদারওয়াইজ ক্র্যাক হয়ে যেতে পারে, আবার ডিস্টর্টেড হয়ে গিয়ে আমাদের স্ট্রাকচার ফেলও করতে পারে। তার মানে এটা খুবই একটা ডেঞ্জারাস ইস্যু। তো দেখবা তোমরা হচ্ছে সিভিলের দোতলাতে ভালো দেখা, মানে আমি নিচতলায় খেয়াল করিনি, দোতলায় খেয়াল করছি। সেটা হচ্ছে আমাদের সেমিনার রুম থেকে অফিসের দিকে যেতে ওই জায়গাতে একটা বারান্দাতে দেখা যায় যে তোমার একটা একটু সামান্য একটু গ্যাপের মতো, ওইটা আসলে এক্সপানশন গ্যাপ। তো এখন আমাদের এখানে টেম্পারেচারে বাড়ার সাথে সাথে এক্সপানশন হবে, এটা আমরা নর্মালি জানি। তো আমাদের হচ্ছে এই কারণে এটা করা হয়। এখন যেটা হচ্ছে আমাদের টেম্পারেচার কমলে কি হতে পারে সেইটা নিয়ে আমাদের একটু কথা। তো আমরা সাধারণভাবে ধরে নিই যে টেম্পারেচার কমলে একটু কম হবে। আর একটা কথা, এক্সপানশন মানে যেটা অনেক বেশি এক্সপানশন, পানি যেভাবে এক্সপান্ড করে টেম্পারেচারের সাথে অত বেশি করবে তা কিন্তু না। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের পানি, তোমরা দেখো যে পানি খুবই এক্সপান্ড করে। আমরা ওই দুধ বা পানি এমনি করতে গেলে অনেক পড়ে যায়। তো আমাদের টেম্পারেচার তো নর্মালি ওয়েদারে অত বেশি বাড়ে না, তো এটা খুবই সামান্য। কিন্তু এই সামান্যটাই যদি আমরা ওই বাড়ার মতো জায়গা না দিই, তখন দেখা যাবে ওটাই আমাদের জন্য খুব বিপদ হয়ে যাবে। তো খুবই সামান্য একটু এরকম ফাঁকা থাকে। আর ভেতরে যে স্টিল থাকে আমাদের, সেটাও তো এক্সপান্ড করবে। হয়তো আমরা খালি চোখে বুঝতে পারবো না, খুবই সামান্য, কিন্তু ওর জন্য আমাদের প্রভিশন রাখতে হবে। তো এখন হচ্ছে যেটা আমরা টেম্পারেচার বাড়ার সাথে সম্পর্কটা আমরা জানি, আমরা কমার সাথে সম্পর্কটা একটু চেঞ্জ হয়। বাড়ার সাথে একটা টেম্পারেচার বাড়লে বাড়বে, অনেকটা হচ্ছে লিনিয়ার একটা সম্পর্ক। টেম্পারেচার কমলে কি হতে পারে সেইটা আমরা একটু এখানে আমাদের এই গ্রাফটাই দেখবো। গ্রাফটা একটু খেয়াল করো, যদিও ব্লার আছে এখানে। আমি দেখি মেইন কপিটা খুঁজে পেলে তোমাদেরকে আবার নতুন করে করে দিব। তো এখানে যেটা হচ্ছে খেয়াল করো, লেফট সাইডে মানে ওয়াই অ্যাক্সিসে এটা হচ্ছে ভলিউম চেঞ্জ যেটা, সেটা দেখাচ্ছে। ভলিউম বা লেংথ চেঞ্জ বলছে, সমস্যা নাই। লেংথ এটা হচ্ছে 1 ডাইমেনশনাল, ভলিউম 3 ডাইমেনশনাল, সম্ভবত এটা লেংথই বলছে। তো যাই হোক, মাঝখান দিয়ে আমরা এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টেম্পারেচার। খেয়াল করো, টেম্পারেচারটা শুরু করছে 10 থেকে, তারপরে 0, দেন -10, -20, -30, -40 এভাবে। তো খেয়াল করো 0 থেকে +10 মানে শুরুর দিকে যে গ্রাফটা, যেখানে ভলিউম এক্সপানশন 0, ঠিক আছে, উপরের দিকে পজিটিভ, এই যে পার্সেন্টেজ হিসেবে কিন্তু এটা আছে, এই যে +0.2, +0.4, +0.6 উপর দিকে, আর নিচের দিকে হলে -0.2, -0.4, -0.6। এটা কিন্তু পার্সেন্টেজ। তো 0.2% মানে কিন্তু অনেক কম, তাই না? 1 মিটার যদি আমাদের টোটাল লেন্থ ধরে নিলাম, তাহলে 0.2 মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি কত পয়েন্ট, তার মানে হচ্ছে 0.2% যদি হয় মানে এটা 2 সেন্টিমিটারও না, 0.2 সেন্টিমিটার মানে হচ্ছে 2 মিলিমিটার। 1 মিটারে 2 মিলিমিটার খুবই সামান্য, হ্যাঁ, এটা বোঝাই যাবে না। তো ওই পরিমাণ পার্সেন্টেজ, এটা খুবই সামান্য কিন্তু।
তো যেটা হচ্ছে খেয়াল করো, উপরের দিকে হচ্ছে আমাদের এক্সপানশন দেখাচ্ছে, আর নিচের দিকে গেলে এটা হচ্ছে কন্ট্রাকশন, মানে হচ্ছে ভলিউমটা কমে যাচ্ছে। তো আমরা যখন হচ্ছে 0 থেকে 10 পজিটিভ 10 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে একটা লিনিয়ার একটা লাইন, একটা মানে টেম্পারেচার যেখানে বাড়তেছে ধীরে ধীরে আমাদের গ্রাফটাও বাড়তেছে, মানে ওইটুকু বাড়তেছে। আচ্ছা, আচ্ছা এইখানে একটু দেখো, তারপরে যেটা হচ্ছে, আচ্ছা এটা কি থার্মাল কন্ট্রাকশন দেখাচ্ছে? আমি এখানে আসলে একটু কম দেখতে পাচ্ছি। যাই হোক, এবার খেয়াল করো একটু, আমাদের পজিটিভ দিকে যেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন ছিল, তাহলে নেগেটিভ দিকে এসে আমাদের এটা কমে যাওয়ার কথা। এই যে এখানে হচ্ছে থার্মাল কন্ট্রাকশন হওয়ার কথা, মানে কমে যাওয়ার কথা। ওইটা যেমন সোজা লাইন ছিল, আমরা এক্সপেক্ট করতে পারি যে আমাদের টেম্পারেচার কমার সাথে সাথে কন্ট্রাকশনটা ওই সোজা লাইন বরাবরই যাবে। আমাদের এই জন্য এখানে ডটেড লাইন দিয়ে এক্সপেক্টেড থার্মাল কন্ট্রাকশন একটা দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, যে আমরা ধরেন আমরা মনে মনে চিন্তা করতেই পারি যে পজিটিভটা যেহেতু বাড়তেছে একই হারে নেগেটিভে একই হারে কমবে, বাট দেখা যাচ্ছে কি অ্যাকচুয়ালি এটা কমতেছে না, মানে এভাবে এভাবে কমে না। কিভাবে কমে আমরা একটু সেটা দেখি। খেয়াল করো, যেখানে ঠিক জিরো থেকে খেয়াল করো একটু, প্রথমে সামান্য, খুবই সামান্য একটু উঠতেছে মনে হচ্ছে, জিরোর পরে খুব সামান্য একটু উঠতেছে, দেন এটা নামতেছে। কিন্তু খেয়াল করো দুটাই কিন্তু নামেনি। সামান্য একটু আসার পর ধরো 0 থেকে -10 এইটুকু খেয়াল করো, হয়তো 0 থেকে এটা -2 পর্যন্ত হতে পারে, খুব সামান্য একটু উঠে দেন নামতে শুরু করে। তারপরে আবার একটা ডটেড মার্ক আমরা দেখতে পাচ্ছি, যেটা নন এয়ার এন্ট্রেন্ড পেস্টের ক্ষেত্রে, মানে হচ্ছে নন এয়ার এন্ট্রেন্ড আমরা যখন মিক্স ডিজাইন করি আমাদের যে কংক্রিটটা ছিল সেটা কিন্তু এয়ার এন্ট্রেন্ড কংক্রিট ছিল। হ্যাঁ, আমরা এখন, আর যেহেতু এখানে খেয়াল করো এটা কিন্তু ফ্রিজিং টেম্পারেচার, মানে জিরোর নিচে টেম্পারেচার, তো আমরা জিরোর নিচে যে আমরা এয়ার এন্ট্রেন্ড ইউজ করব সেটা কিন্তু আমরা মিক্স ডিজাইন থেকে জানলামই, আগে থেকেই জেনে গেছি। তো যদি আমরা এয়ার এন্ট্রেন্ড ইউজ করি তখন দেখা যায় যে প্রথমে সামান্য একটু জিরোর পর সামান্য একটু উঠে দেন এটা কমতে থাকে, এবং কমার এটা দেখো একটা প্যারাবোলিক শেপ কার্ভ হয়েছে, এটা কিন্তু স্ট্রেট লাইন বরাবর হয়নি। তার মানে আমরা যদি যেটা বাড়তেছিল সেটার সাথে কম্পেয়ার করি, তার তুলনায় কিন্তু অনেক বেশি আমাদের কমতেছে। এবং খেয়াল করো উপরে যেটা ডটেড মার্ক দিয়ে দেখাইছে নন এয়ার এন্ট্রেন্ড, মানে আমরা যদি ওই টেম্পারেচারে নন এয়ার এন্ট্রেন্ড সিমেন্ট ইউজ করতাম, নন এয়ার এন্ট্রেন্ড কংক্রিট ইউজ করতাম, দেন কার্ভটা এরকম উপর দিকে উঠতো, মানে এটা কিন্তু এক্সপ্যানশন হইতো। খেয়াল করো আমাদের টেম্পারেচার কমতেছে, সেখানে আমাদের কিন্তু ইয়ের কথা, মানে আমাদের এটা কমে যাওয়ার কথা, কিন্তু নন এয়ার এন্ট্রেন্ড এর ক্ষেত্রে কিন্তু কমতেছে না, এটা কিন্তু বাড়তেছে, ভলিউম এক্সপানশনটা খুব র্যাপিডলি বেশি বাড়তেছে। তো আমরা যে এয়ার এন্ট্রেন্ড ইউজ করছিলাম, এখানে কিন্তু একটা কারণ বোঝা যায় যে আমরা এখানে কেন এয়ার এন্ট্রেন্ড ইউজ করব। আমরা শুরু থেকেই জানতেছি ডিউরেবিলিটির জন্য মানে ভলিউম এক্সপানশনটা খুবই একটা চ্যালেঞ্জিং একটা ইস্যু। তো আমরা দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি নিচে, মানে ফ্রিজিং টেম্পারেচারে যখন আমরা কাজ করতেছি, এই গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি যে নন এয়ার এন্ট্রেন্ড ইউজ করলে খুব বেশি ভলিউম এক্সপানশন হচ্ছে, আমাদের জন্য যেটা ডেঞ্জারাস। তো আমরা একটা তো ওয়ার্কেবিলিটি একটা রিজন আছেই, প্লাস এই যে আরেকটা রিজন আমরা পেলাম যে আমরা কেন এয়ার এন্ট্রেন্ড পেস্ট ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রিজিং থয়িং এর ক্ষেত্রে এই গ্রাফটা, জাস্ট কিছু না, সিম্পল, যে আমরা থার্মাল এক্সপানশন হওয়ার কথা যখন পজিটিভ টেম্পারেচারের ক্ষেত্রে থার্মাল এক্সপানশন হওয়ার কথা নেগেটিভে, তাহলে আমাদের এটা কন্ট্রাকশন হবে, এটা মানে আমরা কমন সেন্স থেকেই বুঝতেছি। কিন্তু এক্সপানশনটা যেমন হচ্ছে লিনিয়ারলি যায়, টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়তেছে লিনিয়ারলি, আমাদের এই কন্ট্রাকশনটা লিনিয়ারলি হচ্ছে না, এটা অনেকটা প্যারাবোলিক একটা ইয়ে হচ্ছে। এটা হচ্ছে এয়ার এন্ট্রেন্ড এর জন্য, আর নন এয়ার এন্ট্রেন্ড হলে আবার উল্টা হয়ে যাবে, মানে সেটা কন্ট্রাকশন না হয়ে এক্সপানশন হবে। ঠিক আছে, জাস্ট এই কথাটাই তোমাদের এই গ্রাফটা এঁকে একটু 2 লাইনে লিখে দিতে হবে, তাহলে আমরা বলো। নন এয়ার এন্ট্রেন্ড এর ক্ষেত্রে ওটা বাড়ার কারণটা কি? এক্সপানশন এটা বাড়ার কারণটা তোমরা এখানেই দেখতে পারো। নন এয়ার এন্ট্রেন্ড এর ক্ষেত্রে মানে বাড়ার কারণ তুমি যদি এখন বলো, প্রথমে আমাদের এই যে একটা ইয়ে আসতেছে, আমরা শুরুতে একটা ওয়ার্কেবিলিটির একটা ইস্যু আমরা পাইছিলাম, যে এটা ফ্রিজ হয়ে যাচ্ছে, আমাদের মিক্স হচ্ছে না, ঠিক আছে, এরকম একটা ইস্যু আছে। মানে সবকিছু অ্যাকচুয়ালি ইন্টার রিলেটেড, মানে একটার সাথে আরেকটা রিলেটেড আমরা শুরু থেকেই এখানে দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ,
তো এখানে ডিটেল তোমাদের আরো দেওয়ার কথা, তোমরা আশা করি এখানে হয়তো কিছুটা পেয়ে যাবা। ঠিক আছে, এখানে এটা একটু তোমার এখানে ডিটেল আমারও একটু স্টাডি করতে হবে, আমি এই ডিটেলটা আসলে এখনো পড়ি নাই। তো এটা বাড়তেছে, তোমরা এখানে একটু পড়ে দেখো, মানে আমি আসলে এখনো পড়ি না এখানে আদৌ ডিটেল আছে কিনা, এটা আমি নিজে আসলে ক্লিয়ারলি এটা এখনো আমি পড়ি নাই। ঠিক আছে, তোমরা একটু পড়ে দেখো, আশা করি তোমরা এখানে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখানে সবকিছু ইন্টার রিলেটেড, মানে তুমি যে কোনো একটা ডেফিনিট কারণ তুমি ওভাবে পাবে না, দেখা যাবে যে সবকিছু একটার সাথে একটা রিলেটেড। যেমন ওয়াটার সিমেন্ট রেশিও দেখো, সবকিছুকে সে গভর্ন করতেছে, সবকিছুতে সে করতেছে। আবার এখানে আমাদের এই যে এখানে যেটা পাইলা, এই যে বাড়তেছে ভলিউম, বাড়তেছে ভলিউম, কমতেছে। ঠিক আছে, আমরা এর আগে যখন ডিউরেবিলিটির ইয়েগুলা পড়লাম, ভলিউমটা কেন বাড়ে, হ্যাঁ ভলিউম বাড়ার একটা কারণ ছিল ওখানে, যে সালফারের সাথে রিয়াকশন করতেছিল আমাদের C3A। যখন তোমাদের এই যে এগুলার ক্ষেত্রে যখন আমরা এই যে এয়ার এন্ট্রেন্ট ইউজ করতেছি, মানে কি এখানে আমরা কিছু এয়ার এন্ট্রেন্ট মানে কিন্তু তোমার এখানে কিছু অ্যাডমিক্সচার ইউজ করা হয়। ঠিক আছে, তো এই অ্যাডমিক্সচার গুলার কাজ হচ্ছে, হয় তোমার কোনো একটা নর্মাল ক্ষেত্রে যেটা হয় সেটার একটা কিছু আমার কমায় দিবে বা বাড়ায় দিবে। তো এই অ্যাডমিক্সচার গুলা তোমার যেটার কারণে আমাদের ধরো এক্সপানশনটা ঘটতেছে, হ্যাঁ যে রিয়াকশনের কারণে, এই অ্যাডমিক্সচার গিয়ে দেখা যাচ্ছে সেটাকে কমায় দিবে, বা এটা সে সরাসরি কমায় না দিলেও হয়তো বা সে কমানোতে হেল্প করবে, মানে এরকম এগুলো হয়। অ্যাডমিক্সচারটা সাধারণত এ কারণেই ইউজ করা হয়, যে যেমন ধরো আমাদের এই যে সেট হয়ে যায় তাড়াতাড়ি, হ্যাঁ আমাদের ধরো এরকম সিমেন্ট দরকার যে আমাদের যেন দ্রুত সেট হয়ে যায়, তো তখন আমরা কি ইউজ করব, আমরা একটা হতে পারে সিমেন্টের কিছু কনস্টিটিউয়েন্ট চেঞ্জ করে দিব যেন সে দ্রুত সেট করে ফেলে, অথবা আমরা অ্যাডমিক্সচার ইউজ করব যেটা হেল্প করবে তাড়াতাড়ি সেট হওয়ার জন্য। বা ধরে নাও আমার সেট দেরিতে হতে হবে, তখন কি হতে পারে, যেটা তাড়াতাড়ি সেট হওয়ার জন্য যে ইনগ্রেডিয়েন্টটা আমাদের কাজ করে সেটাকে আমরা কমাই দিব, বা অ্যাডমিক্সচার ইউজ করে সেটা হেল্প করবে যেন এটা সেটটা না করে। বুঝতে পারছো? তো এখানে আমরা এয়ার এন্ট্রেনমেন্ট মানেই কিন্তু হচ্ছে এটা একটা আমাদের এক্সট্রা কিন্তু অ্যাডমিক্সচার ইউজ করা হবে। আবার অ্যাডমিক্সচার ইউজ করে স্ট্রেংথ তো বাড়ায় দেওয়া হয়, মানে এই অ্যাডমিক্সচারের কাজটা যেমন আমরা কিছুটা আমরা রিলেট করতে পারি, আমরা যেমন কেমিস্ট্রিতে ইয়ে পড়ছিলাম, কি যেন নাম ছিল, ক্যাটালিস্ট, না মনে আছে, প্রভাবক। তো সেরকম কিছুটা এখানে আমাদের ওই অ্যাডমিক্সচারটা এই ধরনের কিছু কাজ করে। তো এখানে আমরা যেহেতু দেখতেছি যে আমরা কিছু দেখতেছিলাম যে ভলিউম এক্সপানশনটা কেন হয়, আমরা ডিউরেবিলিটির প্রথম দিকে যখন পড়তেছিলাম ছিল যে C3 এর সাথে রিয়াকশন করে এই এক্সপানশন গুলো হয়, এরকম ছিল। তাহলে আমাদের এই যে এয়ার এন্ট্রেন্ড এর ক্ষেত্রে যখন আমরা অ্যাডমিক্সচার ইউজ করতেছি, সেই অ্যাডমিক্সচারটা গিয়ে ওই যে বিহেভিয়ারটাকে ওইটাকে সে তখন কন্ট্রোল করতেছে, যার কারণে দেখো যে এটার ক্ষেত্রে আর আমাদের এয়ার এন্ট্রেন্ট হচ্ছে না। মানে অ্যাডমিক্সচারের ফাংশনটাই এরকম, যে হয় আমার ওয়ার্কেবিলিটি দরকার, মানে তাহলে সে ওখানে ফ্লোয়িং রাখবে। মানে আমরা বিভিন্ন টাইপের অ্যাডমিক্সচার ইউজ করা হয়। অ্যাডমিক্সচার নিয়ে তোমাদের মনে হয় ডিটেল পড়ানো হয়নি, আমি দেখি এটার উপর একটা তোমাদের একটা ছোট যদি একটা ইয়ে দেওয়া যায় আমি চেষ্টা করব। ঠিক আছে, আর তোমার এক্স্যাক্টলি তোমার মেকানিজমটা মেবি এখানে দেওয়া থাকতে পারে, বাট অ্যাকচুয়াল কারণটা এরকম যে এটা আসলে তোমার এই অ্যাডমিক্সচার এটাকে ডমিনেট করে, এই যে এয়ার এন্ট্রেনমেন্ট যেটা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে ছোট্ট একটা ফিগার দেওয়া আছে, দেখো আমার এই গ্রাফটার নিচেই ফিগারটা দেওয়া আছে, তোমরা এই ফিগারটা একটু তোমরা বুঝতে পারতে পারো, একটু খেয়াল করো এখানে কি কি বলতে চাচ্ছে। দেখো প্রথমে এ একটা পিকচার, বি একটা পিকচার। হ্যাঁ এ পিকচার দেখো এখানে ফিগারে বলতেছে ক্রিয়েশন অফ হাইড্রোলিক প্রেসার ইন ফ্রোজেন সিমেন্ট পেস্ট। ঠিক আছে, এতে আছে নন এয়ার এন্ট্রেন্ট পেস্ট আর বি তে হচ্ছে এয়ার এন্ট্রেন্ট পেস্ট। তো বি তে দেখাচ্ছে এখানে একটা ক্র্যাক ফর্ম করছে, হ্যাঁ, আর এখানে এতে এখানে বি তে যেটা দেখা যাচ্ছে ওয়াটারটা মাইগ্রেটস থ্রু এয়ার ভয়েড এন্ড ফ্রিজেস দেয়ার। ঠিক আছে, ওয়াটারটা সেখানে গিয়ে আমার ওইখানে ফ্রিজ করে ফেললো। ঠিক আছে, এই যে এখানে কিন্তু কারণটা কিছুটা বলা আছে, এই জন্য বললাম তোমরা এটা আমি জাস্ট একটু দেখাই দিলাম, তো এগুলা এমন কঠিন কিছু না, তো আমি এই জন্য বেশি ডিটেলে আসলে যাই নাই। এখানে আমি এটা তোমাদের দেওয়ার চেষ্টা করব, এখানে পড়াটা খুবই কঠিন হয়ে যাবে। ঠিক আছে,
এই এয়ার এন্ড-টু-এন্ড এর কাজটা এখানে কিছুটা তোমার বর্ণনা করা আছে, তোমরা এটা একটু পড়ে নিবা। আমি এটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমাদের মোটামুটি কিন্তু এখানে হয়ে গেছে। তোমরা এটা তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা এটা দেখো। এই পেজটা আমি দেখি, আমি নতুন করে আবারই করব। তো আমাদের ডিউরেবিলিটি মোটামুটি একটা এতে আসলো। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে আজকে আমাদের পড়ার কথা ছিল কি যেন, ফেরোসিমেন্ট। আমরা একটু ফেরোসিমেন্ট একটু পড়ি। ফেরোসিমেন্ট সম্পর্কে তোমাদের কি আইডিয়া আছে? ফেরোসিমেন্ট ম্যাম, ভূমিকম্প যেখানে বেশি হয় সচরাচর ওখানে এটা ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, ইউজ করে। ফেরোসিমেন্টটা হচ্ছে, দেখো আমরা যেমন হচ্ছে রেইনফোর্সমেন্ট ইউজ করি, ঠিক আছে? তো ওই রেইনফোর্সমেন্টটা এখানে অনেকটা চিকন চিকন রেইনফোর্সমেন্টটা দিয়ে একটা মেশ ক্রিয়েট করে সেইটা ইউজ করা হয়। তো এখানে কিছু বেনিফিট আমরা সবকিছু আমরা দেখবো। আসলে আমরা এখন ওই দিকেই যাচ্ছি। তোমরা কি ফেরোসিমেন্টের এটা দেখতে পাচ্ছ, পিডিএফটা দেখা যায়? আচ্ছা, দেখতে পেলে ভালো। আমরা এখন একটু যাই। দেখো ফেরোসিমেন্টটা এটা কি একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে ইন্ট্রোডাকশনে তোমার একজন ভদ্রলোক লুইগি নাম, উনি এটা দেখাইছিল যে স্মল ডায়ামিটারের ওয়্যার মেশ এবং সিমেন্ট মর্টার স্যান্ড এইসব ইউজ করে উনি একটা বানাইছিল একটা পেপার। তো এখানে কি বলছে একটু দেখি। ফেরো মানে তো বোঝো, ফেরো হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা আয়রন, তাই না? আচ্ছা, এখানে দেখো ফেরোসিমেন্টটা কি। Ferrocement is a type of thin wall reinforced concrete commonly constructed of hydraulic cement mortar reinforced with closely spaced layers of continuous and relatively small size wire mesh. The mesh may be made of metallic or other suitable materials. ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যে আমরা একটা মেশ বানাবো, ঠিক আছে? মেশ বানিয়ে সে তার উপর দিয়ে আমরা ওই যে মর্টার, সিমেন্ট মর্টার দিয়ে ইউজ করব। তো এটা দেখলে আমার অনেকটা মনে পড়ে যায়, তোমাকে বলি গ্রামের দিকে দেখবা যে অনেক সময় করে এই বাঁশ কেটে, হ্যাঁ বাঁশ ধরো চিকন চিকন করে কেটে একটা স্ট্রাকচার বানায় নিয়ে দেন তার উপর দিয়ে মাটি দিয়ে বানায়। ওর কিন্তু যথেষ্ট স্ট্রং হয়। মানে ফেরোসিমেন্টটাকে আমার অনেকটা ওর সাথে রিলেটেড আমার কাছে মনে হয়, একই রকম মনে হয়। তোমরা যারা হয়তো গ্রামে থাকলে তোমরা দেখে থাকতে পারো। আচ্ছা, এখানে কি কি বলতেছে তোমরা দেখি। মর্টার প্রোভাইডস দ্য মাস and wire mesh imparts tensile strength and ductility. আচ্ছা, মর্টারটা হচ্ছে আমার এটা একটা মাস, মানে একটা ভারী একটা ভলিউমিনাস একটা ওয়েটি একটা হয়। আর মেশটা তো বুঝতেই পারতেছো যে এটা টেনসাইল স্ট্রেংথ এর জন্য হবে, ঠিক আছে? মেশটা আমরা যেটা ইউজ করি, রেইনফোর্সমেন্ট ইউজ করি, এটাও কিন্তু ওরকম টাইপেরই। এটা আমাদের ওই টেনশনটা নেবে। আর ওই যে মর্টার তো বুঝতেই পারতেছো, মর্টার তো অবশ্যই তোমার নিবে কি যেন বলে, কম্প্রেসিভ স্ট্রেংথ নেবে, ঠিক আছে? এরপর আসছে when building ferrocement structures the sand or cement mortar is applied to the reinforcing wire with a trowel, never poured like common concrete work. Often a form is used to provide the desired shape. এটা বুঝতেছো যে মর্টার গুলা আমরা নরমালি ওই যে প্লাস্টার করার সময় যেভাবে ট্রাওয়েল ইউজ করা হয় সেইভাবে ট্রাওয়েলটা দিয়ে আমরা এটা ইউজ করবো। এটা ওই কংক্রিটে ঢেলে দেওয়ার মতো করে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা খুব সহজ একটা জিনিস, এখানে মনে হয় কিছু পিকচার আসবে, আমরা দেখবো। Ferrocement is a super reinforced concrete. It differs from conventional concrete in that there is a higher ratio of steel to cement mortar. ঠিক আছে, এর রেশিওটা কিন্তু বেশি হয়, কারণ এটা পুরা একটা ফ্রেমের মতো বানানো হয়, একটা পুরা মেশ বানিয়ে দেন ওর উপর দেওয়া হয়। তো এখানে রেশিওটা বেশি। By altering the cement steel ratio to make ferrocement, we actually produce a material which exhibits properties superior to either steel or cement separately. আচ্ছা, মানে এটা কথাটা হয়তো বুঝছো যে মানে ইন্ডিভিজুয়ালি স্টিল অথবা সিমেন্ট যে প্রপার্টিটা আমাদের প্রোভাইড করতে পারে,
এই দুইটার আমরা যখন একসাথে করে করতেছি সেটা তার চেয়ে অবশ্যই একটা সুপেরিয়র আমরা ম্যাটেরিয়াল পাচ্ছি, যেটা থেকে আমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল স্টিল, ইন্ডিভিজুয়াল সিমেন্ট আমাদেরকে যেটুকু আমরা ইউজ করতে পারতাম, যেভাবে করতে পারতাম, তার থেকে একটা বেটার ওয়েতে করতে পারবো। Ferrocement has many of properties of steel and yet it will not rust. Although it looks and feels like concrete, it can flex without cracking. আচ্ছা, এটা তো বুঝতেছো যে ফেরোসিমেন্ট যদিও আমাদের স্টিলের মতো, কিন্তু এটা মরিচা পড়বে না। আর একটা হচ্ছে এটা কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে এটা অনেকটা ফ্লেক্স, মানে অনেকটা বেন্ড করানো যাবে, কিন্তু এটা ক্র্যাক হবে না। এই যে এখানে আশা করি দেখতে পাচ্ছি, এই যে একটা হচ্ছে তোমার ওয়্যার মেশ বানানো হয়েছে। দেখো আমরা কংক্রিট তো না, মর্টারের ভেতরে একটা মেশ আছে, হ্যাঁ, সেটার উপরে এই যে মর্টারটা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে টেকনিক অফ ম্যানুফ্যাকচারস, এখানে কি কি বলছে? হ্যান্ড প্লাস্টারিং হতে পারে, সেমি মেকানাইজড প্রসেস, সেন্ট্রিফিউজিং এন্ড গান। আচ্ছা, ইউনিটিং ম্যাটেরিয়ালস ইউজড ইন ফেরোসিমেন্ট। আচ্ছা, ম্যাটেরিয়ালস কি কি ইউজ করা হয় এটা তো আমরা অলরেডি মনে হয় জেনে গেছি, যে স্টিলের একটা মেশ বানানো থাকবে, তার একটা সিমেন্ট মর্টার মিক্স থাকবে। আচ্ছা, স্কেলেটন স্টিল, তারপরে স্টিল মেশ রেইনফোর্সমেন্ট অর ফাইবার রেইনফোর্স পলিমারিক মেশ। আচ্ছা, এখানে কিন্তু শুধু মেশ না, মেশ ছাড়া এখানে একটা স্কেলিটন স্টিল থাকবে, এটা মেজর ইয়ে হিসেবে কাজ করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কি আসছে, মর্টারটা কিভাবে হবে? Ordinary Portland cement and fine aggregate matrix is used. The matrix constitutes 95% cement mortar and 5% wire mesh of the composite. Fine aggregate occupies 60 to 70% of the volume of the mortar. Plasticizers and other admixtures are used. ওই যে অ্যাডমিক্সচারের কথাটা আমরা বারবারই আসতেছে, অ্যাডমিক্সচার আমাদের যদি প্রয়োজন হয় আমরা এখানে ইউজ করব। এখানে মিক্সড প্রপোর্শনস বলছে, স্যান্ড সিমেন্ট রেশিও, ঠিক আছে, তার মানে স্যান্ড হচ্ছে 1.5 থেকে 2.5 গুণ হবে। ওয়াটার সিমেন্ট রেশিও, এই যে ভলিউম আর বাই মাসটা খেয়াল করতে হবে, ঠিক আছে, বাই ভলিউম আর বাই মাস কিন্তু অনেক পার্থক্য। আচ্ছা, এখানে মাস বাই মাস সবকিছু করতেছে। এর রেশিও হচ্ছে ওয়াটার সিমেন্ট 0.35 থেকে 0.6। আচ্ছা, এখানে যেহেতু কোর্স এগ্রিগেট নাই, আমাদের ওয়াটার সিমেন্ট রেশিওটা একটু কমই থাকবে। আচ্ছা, স্যান্ড হচ্ছে ফ্রি ফ্রম ইম্পিউরিটিজ কনফার্মিং টু জোন 1 অর জোন 2। আচ্ছা, জোনের ব্যাপারটা যেহেতু আমরা এভাবে পড়ি নাই, সো এটুকু আমরা ইগনোর করি। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রি ফ্রম সল্টস এন্ড অর্গানিক ইম্পিউরিটিজ, এগুলো তো সেই আমাদের আগের থেকেই ছিল, ঠিক আছে। পিএইচ হচ্ছে 7-এর চেয়ে কম হওয়া যাবে না, বেশি হতে হবে। আচ্ছা, স্কেলিটন স্টিল মানে মেইন স্টিল হিসেবে যেটা থাকবে, সেটার জন্য এখানে কিছু ডাইমেনশন বলা আছে। এখানে কি কি বলছে একটু দেখি। 3 থেকে 8 মিলিমিটার রড, থিকনেস হচ্ছে 6 to 20 মিলিমিটার অ্যাকর্ডিং টু লোডিং কন্ডিশন। লোডিং বেশি হলে অবশ্যই আমাদের বেশি লাগবে। জেনারেলি মাইল্ড স্টিল অর Fe 415 or 500 bars are used. আচ্ছা, এই যে নামগুলো আছে এখানে দেখতে পাচ্ছ, 415, 500, এই ধরনের এগুলা, তোমরা কি এটা ইয়ে সম্পর্কে জানো যে এইগুলা 500, 415 এই নামগুলা কিভাবে আসে জানো? না ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এটা আমি পরে আসতেছি, আমরা এটুকু আগে সামান্য একটু আগে আছে, এটাকে আমরা শেষ করে ফেলি। হ্যাঁ, এই নামগুলো আমাদের জানা দরকার আছে, ঠিক আছে, এগুলো কিভাবে নামগুলো করা হয়। আচ্ছা, এরপর এনফোর্সমেন্ট শুড বি ফ্রি ফ্রম ডাস্ট, রাস্ট এন্ড আদার ইম্পিউরিটিজ। আমরা এই ধরনের ইম্পিউরিটিজ গুলা সম্পর্কে জানি।
আচ্ছা, এখানে হচ্ছে মেশ, আমরা এতক্ষণ হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট যেটা ছিল স্কেলিটন রেইনফোর্সমেন্ট সেটা সম্পর্কে একটু জানলাম। এখন হচ্ছে আমরা স্টিল মেশ রেইনফোর্সমেন্ট সম্পর্কে একটু দেখি। মেশ মানে যেটা দিয়ে একটা হচ্ছে তোমার অনেকটা নেটের মতো ক্রিয়েট করা হবে সেটা, ঠিক আছে। এখানে প্রথমে একটা ভালো জিনিস দেখে নাও যে গ্যালভানাইজড স্টিল। আমরা কিছুক্ষণ আগে ডিউরেবিলিটি সম্পর্কে যখন জানতেছিলাম, গ্যালভানাইজেশনের ব্যাপারটা ছিল, মানে হচ্ছে যেন এটা রাস্ট না হয় সে কারণে, ঠিক আছে। এখানে কয়েক ধরনের শেপ, এখানে আমরা এই যে এখানে যে শেপটা দেখতেছি অনেকটা হেক্সাগোনাল, রেক্টেঙ্গুলার অনেক টাইপের হতে পারে। এখানে হচ্ছে হেক্সাগোনালটা দেখাচ্ছে, এরকম একটা শেপ থাকবে। আচ্ছা, এরপরে কি কি এখানে প্রপার্টিজ বলছে আমাদের, তারপরে বোধহয় অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জিনিসগুলো আসবে। প্রপার্টি গুলো কি কি আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে ডিউরেবল, চিপ এন্ড ভার্সাটাইল ম্যাটেরিয়াল, ওয়াটার সিমেন্ট রেশিও কম যেহেতু, সুতরাং ইম্পারমেবিলিটি পাওয়া যাবে। আর ইম্পারমেবিলিটি হতে থাকলে আমাদের কি কি সুবিধা হবে আমরা অলরেডি জানি। তারপরে শ্রিঙ্কেজ কম হবে, ওয়েট কম, টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি থাকবে, স্টিফনেস ভালো থাকবে, ইম্প্যাক্ট এবং পাঞ্চিং শিয়ার রেজিস্ট্যান্স থাকবে। ইম্প্যাক্ট মানে তোমরা বোঝো যে এটা সাডেন লোডে এটা ভালো রেজিস্ট্যান্স দেবে। আর পাঞ্চিং শিয়ার বা বিয়ারিং, যেটা আমি একদিনের আগে বলেছিলাম তোমাদেরকে, বিয়ারিং জিনিসটা কি, এই যেমন ধরো আমরা কাঁথা সেলাই করি, সূচের ডগাটা অনেক শার্প বলে কাঁথাটাকে একদম কিন্তু ফুরে চলে যায়, মানে ওই সে কিন্তু ওই যে পাঞ্চিং শেয়ারে সে মানে ফেল করে যায়, এই জন্য সে চলে যায়। যদি ডগাটা আমাদের একটু চওড়া হইতো তাহলে কিন্তু হইতো না। তো এটাকেই হচ্ছে পাঞ্চিং শেয়ার বলতেছে। তো পাঞ্চিং শেয়ার ইস্যুটা আমাদের কিন্তু কোন কোন জায়গায় আসতে পারে, ওই সেম টাইপের ঘটনা। ধরো একটা কলামের উপর আমি ছাদ বসাই দিলাম, তাহলে ঠিক সূচ যেভাবে কাঁথার মধ্যে ফুরে যায়, ওই কলামটাও কি আমাদের ছাদের ভেতরে ফুরে যাওয়ার মতো একটা টেন্ডেন্সি থাকবে না? কি মনে হয় থাকবে? তো কি মনে হয়, শুনতেছো? হ্যাঁ, তাহলে বলো, ওরকম একটা ইফেক্ট আমাদের আসা উচিত না? মনে করো যে আমরা যখন হচ্ছে ধরে নাও একটা শার্প কোনো কিছুর উপর যদি আমরা এভাবে বসাইতে চাই, তাহলে ওটা কিন্তু ফুরে চলে যাবে, পাঞ্চ করে চলে যাবে। তা আমাদের কলামটা ঠিক আছে অত শার্প না, বাট ওই একটা ইফেক্ট তো আসবে, সেটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এইখানে বলতেছে যে এই মেশটা আমাদের পাঞ্চিং শেয়ারটা খুব ভালো প্রোভাইড করে। তোমরা এগুলো সম্পর্কে পাবা, সামনে অবশ্যই পাবা। তারপরে হচ্ছে আন্ডারগো লার্জ ডিফরমেশন বিফোর ক্র্যাকিং অর হাই ডিফ্লেকশন। আচ্ছা, এটার মানে হচ্ছে খেয়াল করো, তুমি আমাকে একটু বলো, মনে করো আমাদের একটা স্ট্রাকচার কিছু না হয়ে হঠাৎ করে ভেঙে পড়ে গেল। আর আরেকটা হতে পারে যে সে আগে অনেকখানি বেন্ড করতেছে, ধীরে ধীরে বেঁকে যাচ্ছে, বাঁকতে 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 এক সময় গিয়ে ফেল করলো। আমাদের জন্য কোনটা আসলে হলে আমাদের জন্য ভালো তোমার মনে হচ্ছে, একটু বলো তো। সেকেন্ডটা, কোনটা? মানে হঠাৎ করে ভেঙে পড়ে গেল সেটা, নাকি আগে ধীরে ধীরে ডিফ্লেক্ট করবে, ডিফর্ম করবে তারপর? ডিফর্ম করে দেন। হ্যাঁ, মানে আগে ডিফর্ম করলে আমাদের জন্য একটু সুবিধা যে আমরা কিছুটা ওয়ার্নিং পাচ্ছি। আর সাডেনলি আমরা কিছুই ওয়ার্নিং দেখলাম না, ভালো মনে হচ্ছে, বা হঠাৎ করে সে কোনো কারণে ওভারলোড হয়ে গেল আর একেবারে ভেঙে পড়ে গেল, তার মানে এটা কিন্তু আমাদের জন্য ভালো না। তো সেটা এখানে বলতেছে যে এটা আসলে অনেক বেশি ডিফরমেশন শো করে, এটা কিন্তু আমাদের একটা সুবিধা যে অল্প ডিফরমেশন হলো তখনই আমরা ওয়ার্নড হতে পারলাম, বাট যদি সাডেনলি ফেল করে যায় সেটা আমাদের জন্য বিপজ্জনক। এখানে আমরা যা যা প্রপার্টি পাইলাম অ্যাডভান্টেজের মধ্যে আমরা সেগুলোই বলতে পারি। কি কি এখানে দেখি, highly versatile, can be formed into almost any shape or for a wide range of uses. তারপর হচ্ছে 20% savings on materials and cost, suitability for pre-casting. Pre-casting মানে হচ্ছে কি, আগে থেকে কাস্ট করে এনে যেগুলো বসানো হয়, যেমন ধরো ইলেকট্রিক পোল, এটা কিন্তু ওই ফিল্ডেই বানানো হয় না, এটা আগে তোমার হচ্ছে হয়, বানায় ফ্যাক্টরি থেকে বানায় দেন নিয়ে আসা হয়। তারপরে হচ্ছে flexibility in cutting, drilling and joining, very appropriate for developing countries, labor intensive. আচ্ছা, good fire resistance, good impermeability, low maintenance cost. তারপর হচ্ছে thin elements and light structure, reduction in self weight, and its simple techniques require a minimum of skilled labor.
আচ্ছা, রিডাকশন ইন এক্সপেন্সিভ ফর্ম ওয়ার্ক সো ইকোনমি এন্ড স্পিড ক্যান বি অ্যাচিভড, মানে তাড়াতাড়ি স্ট্রাকচারটা বানাতে পারবো আর কি। তারপরে এখানে খুবই অল্প টুলস প্রয়োজন হয় বানাইতে। স্ট্রাকচারস আর হাইলি ওয়াটারপ্রুফ এন্ড হায়ার স্ট্রেংথ টু ওয়েট রেশিও দেন আরসিসি, স্ট্রেংথটা ওয়েটের তুলনায় স্ট্রেংথটা অনেক বেশি আরসিসির তুলনায়। তো এখানে আমাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, আমরা একটু দেখি ডিসঅ্যাডভান্টেজটা কি। লো শিয়ার স্ট্রেংথ, লো ডাক্টাইলিটি, তারপরে সাসেপ্টিবিলিটি টু স্ট্রেস রাপচার ফেইলিওর। সাসেপ্টিবল মানে হচ্ছে সে ওইটার মানে হতে পারে আর কি, ওইটার প্রতি সে ভালনারেবল। রাপচার ফেইলিওর মানে ভেঙে যাওয়ার একটা ইয়ে থাকে। আচ্ছা, ইট ক্যান বি পাংচার্ড বাই কলিশন উইথ পয়েন্টেড অবজেক্টস। এই যে পয়েন্টেড অবজেক্ট মানে একেবারে হচ্ছে থিন যেগুলার মানে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়ে এটা ওই যে পাঞ্চ করে ফেলতে পারে, পাংচার ফুটো হয়ে যেতে পারে। আচ্ছা, corrosion of the reinforcement material due to the incomplete coverage of metal by mortar. আচ্ছা, it is difficult to fasten to ferrocement with bolt, screw, welding and nail. এই যে এইগুলো আমাদের সমস্যা আছে। Large number of labors required. আচ্ছা, tying rods and mesh together is especially tedious and time consuming. এইটা মনে হয় তোমরা ওই শেপটা দেখে বুঝতেছো, একটা আমাদের মেশ বানাইতে হয়, তো সেটা তো অবশ্যই ভালো করে বাঁধতে হবে, টাইম কনজিউমিং, আবার হচ্ছে আমাদের এখানে লেবারও অনেক দরকার। আচ্ছা, এখানে কিছু আমাদের অ্যাপ্লিকেশন দেখাইছে, আমরা একটু দেখি কোথায় কোথায় অ্যাপ্লিকেশন গুলো আছে। আচ্ছা, মেরিন অ্যাপ্লিকেশনস, তো বোটস, ফিশিং ভেসেলস, বার্জেস, কার্গো টাগস, ফ্লোটেশন বা এই যে মেরিন ইয়েতে আর কি এই ধরনের জিনিসপত্রগুলো ইউজ করা হয়, যেহেতু এটা থিন থাকে, লাইট ওয়েট থাকে সেই কারণে। তারপরে ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন, এই যে ওয়াটার ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সুইমিং পুল লাইনিংস, ওয়েল ক্যাসিংস, সেপটিক ট্যাঙ্কস এটসেট্রা। আচ্ছা, এগ্রিকালচারে ইউজ করা হয় গ্রেইন স্টোরেজ বিন, সাইলোস, ক্যানেল লাইনিংস, পাইপস, শেলস ফর ফিশ এন্ড পোল্ট্রি ফার্মস। আচ্ছা, স্টোরেজ সাইলো মানে হচ্ছে ওই যে জিনিসপত্র রাখা হয়, এগুলা বিভিন্ন মানে মাস অ্যামাউন্টের প্রোডাক্টেড ওই যে প্রোডাক্ট গুলা ওগুলো রাখে, সাধারণত গ্রেইন টাইপের জিনিসপত্র যেগুলা সেগুলো রাখা হয়। আচ্ছা, রেসিডেন্সিয়াল বিল্ডিংস, এখানে অনেকগুলা কি কি দেখাচ্ছে, হাউসেস, কমিউনিটি সেন্টার্স, প্রিকাস্ট হাউজিং এলিমেন্টস, করোগেটেড রুফিং শিটস, ওয়াল প্যানেলস এটসেট্রা। আচ্ছা, রুরাল এনার্জি, এই যে বায়োগ্যাস, বায়োগ্যাস হোল্ডার্স, ইনসিনেটর, এইসব জিনিসপত্র ইউজ করা হয়। মিসেল আরো কিছু দেওয়া আছে, মোবাইল হোমস, কিওস্ক, এটা কি জিনিস আমি জানি না, উইন্ড টানেল, সাইলোস এন্ড বিনস, বাস শেল্টার্স, পেডেস্ট্রিয়ান ব্রিজ, সয়েল স্টেবিলাইজেশন, কেমিক্যাল রেজিস্ট্যান্ট ট্রিটমেন্ট, প্রিকাস্ট ফেরোসিমেন্ট স্ট্রাকচার, বোটস ফিশ, এই যে এগুলো তো আমরা আগেই বলছি, ঠিক আছে, এইসব ইউজ করা হয়। এখানে মোটামুটি একটা আমরা ধারণা পাইলাম। আমি একটা তোমাদেরকে ইয়ে দিব, পিডিএফ, সম্ভবত পিডিএফ ওইটাও দিয়ে দিব, ওখানে আরেকটু ডিটেল আছে। এই তোমার হচ্ছে মেশের শেপ গুলো আর একটু ডিটেল, এখানে যেমন অত বেশি বলে না, এগুলো আর একটু ডিটেল আছে, ওয়ার্কিং মেকানিজম টাইপের কিছু জিনিসপত্র আছে, আমি তোমাদের ওইটা দিয়ে দিব। আর কোনটা যে 500W আমরা এটা বলতে চাইলাম, অন্য কিছু না। তোমরা তো মনে হয় ওই মেকানিক্স অফ ম্যাটেরিয়াল সেশনাল পড়ছো, ইল্ড স্ট্রেংথ সম্পর্কে ধারণা আছে? ইল্ড স্ট্রেংথটা কি বলো একটু, কে বলতে পারবা? ইল্ড স্ট্রেংথটা আমরা কোনটাকে বলছি বলো, ইল্ড বলতে পারবা? একজন বলো। কেউ বলতে পারতেছে না? আচ্ছা, আমরা ইলাস্টিসিটি সম্পর্কে জানি। ইলাস্টিক প্রপার্টি মানে হচ্ছে আমরা লোড দিব, লোড যখন অপসারণ করব তখন সেটা আবার হয়ে যাবে, সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, এটাকে আমরা বলি ইলাস্টিসিটি। তো ইল্ড পয়েন্ট, ইল্ডটা মানে হচ্ছে ম্যাক্সিমাম যে লোড পর্যন্ত দেওয়া হলে মানে স্ট্রেস দেওয়া হলে সে আগের অবস্থায় ফেরত আসে, সেটা হচ্ছে ইল্ড, মানে আগের অবস্থায় ফেরত চলে আসবে, তার কোনো স্ট্রেন মানে বিকৃতি থাকবে না। ওর থেকে বেশি যদি আমি লোড দিয়ে ফেলি তখন কি হবে, পার্মানেন্ট একটা ডিফরমেশন রয়ে যাবে।
তো যে পয়েন্ট পর্যন্ত এই ইলাস্টিক বিহেভিয়ারটা দেখায় ম্যাক্সিমাম যে পয়েন্ট পর্যন্ত সেটা হচ্ছে আমাদের ইলাস্টিসিটি বা ওই ইল্ড পয়েন্ট বলে। তো আমরা যে 500W বলতেছি সেটা আসলে ওই ইল্ড পয়েন্টটাকে ইন্ডিকেট করে। এখানে W500W হচ্ছে আসলে এটা এমপিএ মিন করে, এমপিএ। এটা হচ্ছে আমরা কিন্তু অনেক সময় কেএসআই তে বলি, কেএসআই তে বললে সেটাকে গ্রেড বলে। যেমন 60 গ্রেড, 70 গ্রেড মানে হচ্ছে ওইটার হচ্ছে তোমার 70 কেএসআই, 70 ইল্ড পয়েন্টটা হচ্ছে, ইল্ড স্ট্রেংথ হচ্ছে 70 কেএসআই। আর যদি 500W বলি মানে হচ্ছে 500 এমপিএ। ঠিক আছে, ওই গ্রেড বলো আর ডাব্লু বলো, মানে গ্রেড হলে 60 গ্রেড, 70 গ্রেড এভাবে বলবে, 40 গ্রেড। আর যদি ডাব্লু হয় তাহলে 500W, 400W এরকম। 400W মানে হচ্ছে এমপিএ। আর যদি 60-70 গ্রেড বলি মানে ওইটা হচ্ছে কেএসআই। পিএসআই সেটাকে 1000 দিয়ে গুণ করলে আমরা কেএসআই পাবো। ঠিক আছে, মানে কেএসআই কে 1000 দিয়ে গুণ করলে পিএসআই হবে। আর উল্টা বলছি আমি, ওই গ্রাম আর কিলোগ্রামের মতো। পিএসআই পাউন্ড, পাউন্ডকে 1 পাউন্ড 1000 পাউন্ডে হয় 1 কিপ, সেই হচ্ছে কিপ পার ইঞ্চ, সেটা হচ্ছে স্কোয়ার ইঞ্চ আর কি, কিপ পার স্কোয়ার ইঞ্চ। পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এটা হচ্ছে কিপ পার স্কোয়ার ইঞ্চ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এই ডাব্লু আর গ্রেড এই ব্যাপারটা তোমাদেরকে আমি আজকে যেটা দেখাইলাম ফেরোসিমেন্ট এটা দিয়ে দিব, প্লাস আমার একটা পিডিএফ, সম্ভবত পিডিএফ বা ওয়ার্ড ফাইল হতে পারে আছে, সেটাও তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমাদের কিন্তু সিলেবাস অল্প বাকি আছে, আশা করি নেক্সট উইকে আমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে। কি তোমরা কথা বলো না কেন? আমি কেউ একজন কথা বলতেছো কিন্তু আমি কিছু শুনতেছি না। নেক্সট উইকে সিলেবাস শেষ হয়ে যাবে? হ্যাঁ, হোপফুলি। আর একটু দেখতে হবে আর কি কি বাকি আছে। তো যেগুলো বাকি আছে খুব ছোট ছোট টপিক। তো ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে ক্লোজ করি নাকি? তোমাদেরকে আমি এগুলো দিয়ে দিব। ঠিক আছে, আর ওই যে গ্রাফটা একটু ব্লার থেকে গেল, আমি খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পেলে আমি তোমাদেরকে ওটা আবার নতুন করে স্ক্যান করে দিব আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে কি মিক্স ডিজাইন করছো নাকি আমাকে বলো, আমার এটা নিয়ে বেশি কনসার্ন। করছো? ইফেক্টিভ অ্যাবজর্পশনটা বুঝি নাই, আর একটু বুঝে দিলে ভালো হতো। আচ্ছা, ইফেক্টিভ অ্যাবজর্পশন কিছুই না, ওইটা জাস্ট ধরে নাও যে ওর ময়েশ্চার কন্টেন্ট কত সেটা। ইফেক্টিভ অ্যাবজর্পশন বলতেছে যদি ওইটা হচ্ছে এসএসডি এর চেয়ে কম থাকে সেটাকে ওরা ইফেক্টিভ বলতে যাচ্ছে আর কি, একই জিনিস। ময়েশ্চার কন্টেন্ট যেটা, সেটাই। ম্যাম ম্যাথ করার সময় এটা কিভাবে কাজে দেবে এটা বুঝতেছি না। আচ্ছা, তোমাদেরকে আমি বারবার বলতেছিলাম যে যখন আমাদের এসএসডি থেকে পানির পরিমাণ, ময়েশ্চার কন্টেন্ট বেশি থাকবে, তার মানে কি ওই এক্সট্রা পানিটা আমাদের যেহেতু অলরেডি এগ্রিগেটের মধ্যেই আছে, তখন আমরা যে ওই যে চার্ট থেকে যে পানিটা পাইছিলাম ওই পানি আমাদের, ওটা তো আসলে মিক্সিং ওয়াটার, তখন ওই মিক্সিং ওয়াটারটা ওইটা কমাই দিব আর কি। আর যদি দেখি যে এসএসডি থেকে বেশি শুকনা, মানে এসএসডি হতে আরো পানি লাগবে, তখন এসএসডি হতে যেইটুকু পানি প্রয়োজন হয় ওইটুকু পানি আমরা আরো এক্সট্রা অ্যাড করবো। এখানেই কাজটা। আচ্ছা ঠিক আছে ম্যাম, বুঝছি। ঠিক আছে, তোমরা নিজেরা একবার প্রবলেম সলভ করো, তাহলে আশা করি তোমাদের ইয়ে হবে। ঠিক আছে, ওই বারবার শুনতে বলে আসলে লাভ হয় না, নিজেরা একটু প্রবলেম সলভ করো, দেখবা যে তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা আমি তাহলে এখানে ক্লোজ করতেছি। হ্যাঁ, তোমাদেরকে ওগুলো আমি দিয়ে দিব। এই তোমরা এ সেকশন না বি সেকশন? হ্যাঁ ঠিক আছে, বি সেকশনের সাথে ক্লাসটা শেষ করে আমি তোমাদেরকে একবার ওগুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি ক্লোজ করতেছি। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।